বলেছেন বিষয়টা, 4 জন লোককে কিন্তু অ্যারেস্ট করেছে। এখন ধমকি চমকি সব কিছুরই একটা আইনে কিন্তু নির্দিষ্ট লেখা থাকে কি হলে কি করতে পারবেন সেটা। আপনি বললেই আপনি কাউকে এটা অ্যারেস্ট করে একদম পুরো ভিতরে ঢুকিয়ে দিতে পারবেন। এখানে বলা হয়েছে বিভিন্নভাবে গালিগালাজ করা হয়েছে, এফআইআর উল্লেখ করা হয়েছে, এখানে ফিলিপবাবু আছেন, যেটা এখানে আমার কাছে আছে, যে এফআইআর উল্লেখিত অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, এবং এটাও বলেছেন প্রায় 300-400 লোক নিয়ে আসবেন, এসে ওনাকে বিভিন্নভাবে হত্যা করা হবে ইত্যাদি এরকম ওনারা এফআইআর করার দিয়েছেন। এবং নামও উল্লেখ করেছেন প্রতীক দেববর্মা, আরেকজন অজয় রায় সম্পর্কে, এবং কেস নাম্বারও আমার কাছে আছে এখানে। সেখানে প্রতীক দেববর্মা, যার বয়স 44, পার্থসারথী চৌধুরী 33, অজয় রায় 47 এবং রজত দাস 33। এবং এই যে অপরাধ, কেউকে তোমাকে আমি দেখে নেব, তোমাকে আমি মেরে ফেলবো, এটারও একটা আইন কিন্তু আছে। সেই আইন অনুযায়ী তাদেরকে কিন্তু মানে কেস অলরেডি চলছে, কেসও নেওয়া হয়েছে, এবং সেই অনুযায়ী যেহেতু এটা জামিনযোগ্য, সেই কারণে জামিনযোগ্য অবস্থায় তাদেরকে জামিন দেওয়া হয়েছে। এখনই কথা হচ্ছে কেস তো চলছে, তো সেই কেসের পরিপ্রেক্ষিতে যারা অভিযোগ করেছে তাদের তরফ থেকে তো দে আর স্যাটিসফাইড মেবি, এরপর তো আমার কাছে আসেনি, এবং আইন কিন্তু আইনের পথে চলবে। সেটা গেল একটা ঘটনা আপনাকে আমি জানালাম। দ্বিতীয় যে ঘটনা আপনি বললেন যে প্রতাপগড়ের ঘটনা, সেখানেও আপনারা দেখেছেন গত 20শে সেপ্টেম্বর রাত প্রায় 2টায় আগরতলা পূর্ব থানায় একটা খবর আসে যে কয়েকজন অপরিচিত ব্যক্তি প্রতাপগড়ের টেকরাই চৌমুনিতে সিপিআইএম পার্টি অফিসে বুলডোজার দিয়ে ক্ষতি করা হয়। আমি দেখেছি, নিউজ পেপারে দেখেছি এসব জায়গায়। আগে তো এরকম হতো, বুলডোজার হোক আর যাই হোক, দেখলো বা পত্রিকা, তখন তো পত্রিকা ছিল, পত্রিকা দেখো ফেলে দিল, যা, এরকম মানসিকতা ছিল। কিন্তু আমরা কিন্তু উই আর ভেরি সিরিয়াস। আমাদের প্রতিটা মিনিস্টার থেকে আরম্ভ করে এমএলএ, আমাদের সবাই কিন্তু সিরিয়াস, কারণ আমরা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মার্গদর্শনে আমরা চলি যে সিরিয়াস থাকতে হবে। এই ধরনের ঘটনা কোনো অবস্থায় আমরা সেটাকে মান্যতা দিই না। এবং ওসি মহারাজগঞ্জ বাজার সেখানে উপস্থিত হন, এবং সেখানে দেখা গেছে যে পার্টি অফিসের দরজা সেখানে ভাঙা হয়েছে। এবং পরবর্তী সময়ে জয়নগর প্রয়াত সুব্রত কুমার ভৌমিকের ছেলে বিপ্লব কান্তি ভৌমিক একটা পূর্ব থানার মধ্যে একটা লিখিত অভিযোগ করেন, এবং কেসও হয়েছে, সেটা মামলাও হয়েছে। এবং সেখানে সিসি ফুটেজ সেটা দেখে সেটাকে কোন বুলডোজার, সেটা জেসিবি মেশিন, সেটাকে শনাক্ত করে সাথে সাথে, কারণ কোনো পার্টিকুলার কোনো লোকের নামে কিন্তু সেখানে এফআইআর কোনো নাম লেখেনি। কাজে সেই জায়গার মধ্যে যেহেতু দেখা হয়েছে, দেখার পরে সেটাকে যে ব্যবহার করা হয়েছিল সেই জেসিবি মেশিনটাকে সেটাকে বাজেয়াপ্ত করা হয়েছে। এবং শুধু তাই নয়, এই বাজেয়াপ্ত করার পরে দেখা গেছে যে অনুসন্ধান করে মানে পুলিশ দেখলো যে পাপন দাস, যার বয়স 29, বিপুল শীল, যার বয়স 35, এবং শ্যামল দেব 32, এবং তাদেরকে 3 জনকে কিন্তু গ্রেপ্তার করেছে, এবং তাদেরকে আদালতেও পাঠানো হয়েছে, নিম্ন আদালতে, এবং সেটা বিচারাধীন আছে এবং তদন্ত প্রক্রিয়া চলছে এখানে। আরেকটা বিষয়, কাকরাবনের বিষয়ে আপনি যেটা বললেন, সেখানেও আমার কাছে যা রিপোর্ট আছে সেখানে বলা হয়েছে 19শে সেপ্টেম্বর 2025 তারিখে একটি মামলা হয়, এবং সেই মামলায় সেখানে ধারা 194 বিএনএস যে সেই অনুযায়ী শ্রীমতী অঞ্জলি সরকার 32, যার স্বামী শ্রী পঙ্কজ সরকার মির্জাতে তার বাড়ি, সেখানে তার মৃত্যু প্রসঙ্গে একটা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়, এবং মামলাটি তদন্তের জন্য কাকরাবন থানার মহিলা এসআই পূর্ণিমা দাসের নিকট সেটা দেওয়া হয়। পরবর্তীতে 20শে সেপ্টেম্বর 2025 পঙ্কজ সরকার কর্তৃক আরেকটি লিখিত এফআইআর জমা দেওয়া হয়। সেই এফআইআরে উল্লেখ করা হয়েছে যে অভিযুক্ত লিটন দাস, যিনি মৃতা অঞ্জলি সরকারের সঙ্গে সম্পর্ক হয় এবং সেই সময়ে কয়েকটি ভিডিও ও ছবি তার ফোনে তোলা হয়েছে। পরবর্তীতে লিটন দাস সেই ভিডিও এবং ছবিগুলো নিয়ে অঞ্জলি সরকারকে ব্ল্যাকমেল করতে শুরু করে এবং বিভিন্নভাবে তার সাথে সম্পর্ক চালিয়ে যায়।
18ই সেপ্টেম্বর 2025-এ 10:30 এটা এফআইআর হয়। সেখানে অভিযুক্ত লিটন দাসের নেতৃত্বে, যাকে এফআইআর করা হয়েছিল, লিটন দাসের নেতৃত্বে কয়েকজন পঙ্কজ সরকারের দোকানে আসে। সেই সময় মৃতা অঞ্জলি সরকারও সেখানে উপস্থিত ছিলেন। অভিযুক্তরা অঞ্জলি সরকারকে জানায় যে তারা তাকে নিয়ে যাবে। তখন অঞ্জলি সরকার ও যিনি অভিযোগকারী অর্থাৎ পঙ্কজ সরকার সেই সামনে যে ওই রিলেশনের যে ভিডিও ফটোগুলো সেগুলো দেখাতে শুরু করে। কিন্তু অঞ্জলি সরকার তার প্রস্তাবে প্রত্যাখ্যান করেন যে আমি তোমাদের সাথে যাব না। অভিযুক্তরা তাকে মারধর করে। অভিযুক্তরা যখন বাঁচাতে চায় তখন তাকেও, যিনি অভিযোগকারী সে যখন তাকে বাঁচাতে যায় অর্থাৎ তার স্বামী, তখন তাকেও তারা মারধর করে এবং পরবর্তী সময়ে অভিযুক্তরা সেখান থেকে যে স্থান ত্যাগ করে। পরের দিন 19শে সেপ্টেম্বর 2025 সকালে 5:30 অঞ্জলি সরকার মির্জা বাজার দোকান যখন খুলে সেখানে অভিযুক্তরা সকলে মিলে সেখানে উপস্থিত হয়। তার উপর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আমার কাছে যা রিপোর্ট এখানে এসছে, যার ফলে অঞ্জলি সরকারের মৃত্যু ঘটে বলে অভিযোগ করা হয়। এখন অভিযোগকারীর বক্তব্য হচ্ছে আসামিরা তার স্ত্রী অঞ্জলি সরকারকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। দ্যাট ইজ অভিযোগকারীর সেটা বক্তব্য। এবং এই অভিযোগের ভিত্তিতে সেখানে একটা মামলা রুজু হয় 20 সেপ্টেম্বর এবং সেখানে এসআই জন লাল হালামের নিকট সেটা দেওয়া হয়। তদন্তকালে এফআইআরে যারা যারা নাম দেওয়া হয়েছে, আকাশ দাস, কিঙ্কর দাস, দীপ্তেন্দু দাস, লিটন দাস, অনুপম মজুমদার, তাদেরকে 5 জনকে অ্যারেস্ট করা হয় এবং এখন পুলিশ হেফাজতে আছে। মামলার তদন্ত চলছে এবং সেখানে আমি উল্লেখ করতে চাই যে পুলিশ দেখলো সেখানে যিনি পুলিশ অফিসার ছিলেন সেখানে এসআই সঞ্জয় দাস, তার যে সেখানে ফল্ট পেয়েছে তাকে সাময়িক বরখাস্ত করে। পুলিশের তরফ থেকে এগুলো দেখুন অ্যাকশন কিন্তু আছে। থানায় যেভাবে যাওয়ার, যেভাবে আইনের শাসন দরকার সেগুলো কিন্তু করছে এখানে, যেগুলো আমরা আগে কোনো সময় দেখিনি। আরেকটা বিষয় যেটা এখানে বলা হয়েছে যে শান্তির বাজারে এসডিএম অফিসের যে ঘটনা, আমার কাছে এটা জানা ছিল না। সেখানে বলরামবাবুকে আক্রান্ত করেছে। আমার কাছে এই বিষয়ে আপনি বললেন, আমি বিষয়টা নিয়ে আমি জিজ্ঞেস করব কি হয়েছিল সেটা, এবং সেটা হওয়াটা বাঞ্ছনীয় না। আবার বলছি, এই ধরনের কালচারে আমরা বিশ্বাস না। বহুদিন ধরে এই কালচার চলেছে, সেখানে আমরা যাব না, সেইভাবে আমরা চলবো না। এখানে বারবার যে বিষয়টা আমি দেখি যে এখানে দেখা যায় আমাদের মাননীয় বিধায়ক আমাদের গোপালবাবু বারবারই বলে, এটা একটা জিনিস আমি দেখি, আইনও আমি একবার পড়ছিলাম, সেখানে কিন্তু বলা হয়েছে একই জিনিস যেন বারবার না হয়। কোশ্চেন দেওয়ার আছে দেওয়া, উত্থান করা, তার কিছু নতুন কিছু আমি, এটা নিয়ে বহুবার এটা নিয়ে কথা হয়েছে। আমিও বললাম, এই নিয়ে আমরা মিটিংও করেছি কিভাবে এই এডিকশন থেকে আমরা বাঁচি। আরেকটা হচ্ছে এডিকশন, এই নেশা, মদ, লাইসেন্স দুটো কিন্তু এক না, কিন্তু মদ খাওয়ার এটা কিন্তু এক না। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, রায়ের বিষয়ে আমি বলছি, আপনি এটা বলবো, এটা বললে তো আপনার টাইম চলে যাবে। মাদকের বিষয়ে আপনি যদি শুনতে চান বলতে পারি, আমার তো রেডি আছে, কোনো সমস্যা নেই। না, মাদকের বিষয়ে আপনি বলছিলেন না, চারিদিকে ছড়িয়ে গেছে, আপনি বললেন না চারিদিকে ছড়িয়ে গেছে মাদক। না, মাদক সম্পর্কে বলবো নাকি আপনার এই আইনটা সম্পর্কে বলবো? এটা সুপ্রিম কোর্টের বিষয়, হাইকোর্টের না, বিষয়টা তো এটা তো সুপ্রিম কোর্টের বিচারাধীন আছে। হাইকোর্ট থেকে আমাদের বলেছে অ্যাডহক পলিসি নিয়ে অনেক বিষয় আছে। অ্যাডহক আমরাও বুঝি, এটা একবারে ওয়ান টাইম অ্যাডহক আমরা যদি দেই প্রমোশন, নেক্সট টাইম দেওয়া যায় না। সেটার বিষয়ে আমরা আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুরকে নিয়ে বসেছি কিভাবে রিলিফ দেওয়া যায় সেই বিষয়ে। কারণ যেহেতু এটা একটা মামলাধীন বিষয়, সুপ্রিম কোর্টে আছে, হাইকোর্ট থেকে বলেছে, আমরা সেই বিষয়ে আমরা দেখছি কিছুদিনের মধ্যে তার আমরা কি ব্যবস্থা নিয়েছি সেটাও আপনি জানবেন। ধন্যবাদ। নেক্সট কোনটা? মাদক। হ্যালো স্যার, টাইম, আমি জালিয়াতির বিষয়টা আছে, জালিয়াতি কিচ্ছু হয়নি, একদম ঠিক আছে, আমি সেটা ঠিক আছে স্যার। অনারেবল স্পিকার শুনেন, স্পিকার স্যার,
পয়েন্ট অফ ক্লারিফিকেশন, শান্তির বাজার ঘটনা নিয়ে যে বললো যে মারধর করা হয়েছে, অ্যাকচুয়ালি যখন সামার রিভিশন হয়ে শেষের পরে ওরা বার হয়ে যায় এখানে কোনো এসডিএম এর চত্বর বাইরে। খবর নিয়ে দেখলো যে বিগত দিন তারা যখন সরকার ছিল তখন নাকি তারা চাকরি দিব বলে টাকা নিয়েছে, তো তখন টাকাও দেয় না চাকরিও দেয় না, মানে ওই কারণে সিপিএম লাগছে, এখানে কোনো ইয়ে না। এটাই সে মূল কথা। আর তারা এখন 14 জনের নামে কেস দিছে, সিসি ফুটেজে এসডিএম এর যে সিসি ফুটেজ আছে ওইখানে কোনো দেখা যায়নি। এটাই সে ঘটনা, বাস্তব ঘটনা। ঠিক আছে, একটু একটু এখানে আগত সরকার ছিল, ভালো, কোনো আপত্তি নেই। কোনোদিন শুনেছেন ক্রিমিনালদের এমএলএ ধরে নিয়ে থানায় দেয়? দোষ হবে বিচার করবে কোর্ট। আরেকদিন দেখেছি আমাদের মিনিস্টার বৃষিপতি বর্মা ড্রাগ ব্যবসায়ীদের ধরে পুলিশ স্টেশনে নিয়ে গেছে। উদাহরণ আছে? জিতেন বাবু এখানে আসেন, আপনাকে তো আমি প্রণাম জানাবো। এইটা উদাহরণ হওয়া উচিত, জিতেন বাবুর মতো লোক উদাহরণ হওয়া উচিত। এই উদাহরণগুলি শিখুন কিভাবে ক্রিমিনালদের চাইট করতে হয়। দিস ইজ কল বৃষিপতি বাবু, উনি মিনিস্টার, উনি ধরে, আমি জানি আমার কেন্দ্রে ধরে নিয়ে পুলিশ স্টেশনে দিয়েছে। এটা পার্থক্য এখানে। এই যে সবকা সাথ সবকা বিকাশ আর রেড আর্মি যারা, তাদের পার্থক্য অনেক আলাদা। এটা এসবগুলি করবেন না। আমি তো এদিকে আসুন, তো আপনাকে এদিকে আসুন, আপনি আসুন, আপনাকে একটু প্রণাম জানাই, একটু প্রণাম জানাই। মাননীয় অধ্যক্ষ মহোদয়, প্লিজ প্লিজ একটু রাখুন, বসেন। ম্যাটারটা রিয়েলি খুব সিরিয়াস। নিউজ পেপারও কিন্তু কয়েকবার এসছে। আমার মনে হয় একটু সবাই চোখ, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, মাননীয় ভেরি ইম্পর্টেন্ট, ঠিকই বলেছেন আপনি, কিন্তু মাঝে মাঝে কয়েকটা বিষয় মানে একদম স্পেসিফিক ওয়েতে যেভাবে বলেন, আমি আপনাকে অ্যাপ্রিসিয়েট করছি। এই যে বিষয়টা নিয়ে নিউজ পেপারেও বারবার হয়, আমার মনে হয় এটা ক্লারিফিকেশন দরকার। ইউকো ব্যাংকের যেটা পুর নিগমের যে বিষয় যেটা হয়েছে, আমি মাননীয় ইনচার্জ অধ্যক্ষ মহোদয়, আমি সমস্ত এই মাননীয় বিধায়িকাগণ এখানে আছেন, ওনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আগরতলা মিউনিসিপ্যাল কাউন্সিল নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে। সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এখানে আছে, লম্বা আমি বলতে চাইছি না, এবং সেটা পাবলিক ওয়ার্কস ডিভিশন 2 এর অধীনে। সেখানে প্রকৌশলী যেসব কাজের, যে ইঞ্জিনিয়ারিংয়ের যে সেকশন, সেইগুলো কাজের জন্য, বাস্তবায়নের জন্য এই অ্যাকাউন্টটি ব্যবহৃত হয়। এবং ওই যে অ্যাকাউন্ট, সেটা যৌথভাবে মিউনিসিপ্যাল কমিশনার এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার PW ডিভিশন 2 এদের দ্বারা এটা কিন্তু মনিটরিং করা হয়। তারাই একমাত্র মানে জয়েন্ট সিগনেচারি সেটা, এবং সেটা কখন করা হয়? প্রতি মাসের প্রথম সপ্তাহে সেটা ওনারা করেন তাদের কাজের সুবিধার্থে। বিগত 1/9/2025 তারিখে ব্যাংক থেকে যে মান্থলি ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট যেটা ওনারা পান, সেখানে দেখা গেল কে বা কাহারা এটা প্রতারণা করে প্রাথমিকভাবে 4টি চেকের মাধ্যমে সর্বমোট 9,15,45,700 কোটি টাকা ওই অ্যাকাউন্ট থেকে তুলে নেয়। এবং দেখা গেছে যে চেক নাম্বার দেওয়া হয়েছে 1, 2, 3, 4টার এখানে চেক নাম্বার এখানে দেওয়া হয়েছে, এবং প্রাপকদের নামও 4 জনের নামও এখানে দেওয়া হয়েছে, বেশিরভাগই এরা বাইরে। এবং একজন পেয়েছে 2,17,00,000 প্লাস, 1,98,00,000 প্লাস,
2,61,00,000 প্লাস 2,37,00,000 প্লাস, অর্থাৎ মোট 9,15,45,700। এরপরও দেখা গেল যে এই যে বিষয়টা জানতে আমাদের এমসি থেকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার 4/9 তারিখে ইউকো ব্যাংকের ম্যানেজারকে এই বিষয়ে যেরকম হয় ওনারা জানতে চেয়েছেন যে চেকগুলো তার দপ্তর থেকে ইস্যু করা হয়নি, এবং এই যে চেকটা আছে ওই চেকের একটা চেক বইয়ের মধ্যে কিন্তু নাম্বার থাকে যে এত থেকে এত। এই চেকগুলো যেগুলো দেখা হয়েছে সেই চেকগুলো কিন্তু তাদের কাছে ওই দপ্তরে রয়েছে সেখানে, অথচ এটা কি করে আপনারা এইখান থেকে এই চেকগুলো ওখানে চলে গেল এবং সেটাকে ইউজ করে এই লোক সাইবালাজি, গণেশ এন্টারপ্রাইজ, পালিওয়াল, আর ইউ এন্টারপ্রাইজ এইসব নামে এটা নিয়ে গেল কিভাবে, অথচ আমাদের এখান থেকে এটা ইস্যু করা হয়নি। এখন পরবর্তী সময়ে দেখা গেল আরও 2টি চেক এইরকমভাবে ব্যবহার করেছে, সেখানেও প্রায় 7,22,00,000 প্লাস, মানে 7,22,97,600 টাকার মতো সেখান থেকে একইভাবে সেটা তুলে নেয়। তারও এখানে এবি অ্যাসোসিয়েট এবং বিশ্বাস এন্টারপ্রাইজ নামে ওরা তুলে নিয়েছে। এখন একটু আমার ফিনিশ করতে দিন প্লিজ, আমি আদারওয়াইজ আমি এনকোয়ারি চলছে, আমি আপনাকে যেহেতু এটা বলছেন এটা ইম্পর্টেন্ট, প্রায় নিউজ পেপারও উঠে, এর জন্য আমার মনে হয় যে সাংবাদিকদের মাধ্যমে, সাংবাদিক বন্ধুদের মাধ্যমে এটা সবার জানা দরকার। এবং এএমসি ইউকো ব্যাংকের যে এখান থেকে টোটাল তাহলে এই যে 9 কোটি প্লাস 7 কোটি মিলে টোটাল 16,38,43,300 টাকা এইভাবে চিট করে প্রতারণা করে সেটা নিয়ে গেছে। এখন সেই বিষয়ে সাথে সাথে পুর নিগম আইনের যারা লয়াররা আছেন তাদের সাথে ওনারা কথা বলেন এবং তাদের থেকে মত নিয়ে তারা এই যে ব্যাংকের জন্য যে এই ভুলটা হয়েছে এবং এর জন্য একটা এফআইআর, ব্যাংকের সাথেও কথা বলেছে যে আমরা কি এফআইআর করব, কিন্তু ব্যাংক অলরেডি কিন্তু এফআইআর করে দিয়েছে এখানে। তো যখন, কারণ এটা তো আমার পুরো নিগমের বিষয় না, বিষয়টা হচ্ছে ওনারা তো চেক ইস্যু করেনি, হয়েছে ইউকো ব্যাংকের। ইউকো ব্যাংক অলরেডি একটা ওখানে এফআইআর করেছে, তো তবুও ওনারা বলছিলেন যে এফআইআর আমরা করবো কিনা, বলে যেহেতু ওনারা এফআইআর করেছেন কাজে আমাদের তো কোনো সম্পর্ক, আমার তো টাকা তোমার ফেরত দিতে হবে, আমি তোমার কাছে দিয়েছি, ইউ হ্যাভ টু পে ব্যাক, পরিষ্কার হিসাব। তো সেই হচ্ছে আসল ঘটনা এবং এখন তদন্ত চলছে এই বিষয়ে। এবং আমি সমস্ত এই বিধানসভার মধ্যে আশ্বস্ত করতে চাই যে, এবং ব্যাংকও কিন্তু আশ্বস্ত করেছে যে যা তদন্ত হবে হবে এবং যা টাকা আছে পুরো টাকা পুরো নিগমকে ওনারা ফেরত দেবেন, বাকি ওনারা বুঝবেন কি করবে কি না এইসব বিষয়ে, এই বিষয়গুলো ওনারা করবেন। এবং এই হচ্ছে মুদ্রা, আরও অনেক ডিটেলস আছে, আমি চাইছি না যে পুরো, মেইন হচ্ছে পুরো নিগম তো কিছু করেনি, পুরো নিগমের কাছে এই টাকা চেকগুলো এখনও আছে, কাজেই টাকাটা তো আপনার যদি টাকা কারোর কাছে জমা দিন আর সেই ব্যাংকের থেকে যদি উধাও হয়ে যায় তো কার এটা প্রবলেম, আমার কাছে তো চেক রয়েছে এবং এই চেক নাম্বারগুলো আমার নিগমের কাছে রয়েছে। দিস ইজ দ্য রিয়েল পিকচার, দিস ইজ দ্য রিয়েল পিকচার, এভরিবডি শুড নো ইট। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, বসেন না প্লিজ দাদা, বসেন, গোপাল বাবু বসেন প্লিজ, ডিস্টার্ব করেন না, বসেন, কাজ করতে দেন। এখন রেফারেন্স পিরিয়ড, মাননীয় সদস্যগণ, এখন সবার কার্যসূচি হলো রেফারেন্স পিরিয়ড। আজ 3টি রেফারেন্স পিরিয়ডের উপর সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীগণ বিবৃতি দিতে স্বীকৃত হয়েছিলেন। রেফারেন্স পিরিয়ডের প্রথমটি উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য শ্রী গোপাল চন্দ্র রায়। এখন আমি অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি নিম্নোক্ত বিষয়বস্তুটির উপর ওনার বিবৃতি দেওয়ার জন্য। বিষয়বস্তুটি হলো, গত 8ই সেপ্টেম্বর আজকের ফরিয়াদ পত্রিকায় প্রথম পাতায় প্রকাশিত কর্মচারীদের থেকেও তাদের স্বার্থ নিয়ে বেশি চিন্তা বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী সংবাদ সম্পর্কে। মাননীয় অর্থমন্ত্রী।
মাননীয় স্পিকার ইনচার্জ মহাশয়, এখানে রেফারেন্স পিরিয়ডে মাননীয় সদস্য গোপাল চন্দ্র রায় মহাশয় এনেছেন যে গত 8ই সেপ্টেম্বর আজকে ফরিয়াদ পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত কর্মচারীদের থেকেও তাদের স্বার্থ নিয়ে বেশি চিন্তা বর্তমান সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। মাননীয় স্পিকার ইনচার্জ মহাশয়, এটা তো সত্যি যে আমরা এই রাজ্যে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রামথা সরকার প্রতিষ্ঠার পর থেকে ক্রমান্বয়ে কোনো আন্দোলন ছাড়া, কোথাও রাস্তাঘাটে এই আন্দোলন ছাড়া আমরা ক্রমান্বয়ে সরকারি কর্মচারীদের স্বার্থের কথা চিন্তা করে আমাদের সরকার সময় সময় করার চেষ্টা করছে। এবং আমরা ভীষণ ডকুমেন্টের সাথে সঙ্গতি রেখে এর আগে ফিটমেন্ট ফ্যাক্টর 2.25 থেকে বাড়িয়ে আমরা 2.57 পর্যন্ত আমরা করেছিলাম, যাতে করে কর্মচারীদের বেসিক পে কেন্দ্রীয় সরকারের 7ম পে কমিশনের অনুরূপ করা যায়। যেমন ফিটমেন্ট ফ্যাক্টর 2.25 থেকে বাড়িয়ে 2.57 করার ফলে হিসাব মোতাবেক কর্মচারীদের বেসিক প্রায় 14.22% বৃদ্ধি হয়। ধরুন যেমন একজন কর্মচারী বেসিক যদি 1000 টাকা হয়, তো ফিটমেন্ট ফ্যাক্টর 2.25 এর পর তার বেসিক হবে 2250 টাকা। আর ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 লাগু হওয়ার পর বেসিক বৃদ্ধি পেয়ে আমরা হয়েছে সেটা 2570 টাকা। এতে কর্মচারীদের বেসিকও এই 14.22% বৃদ্ধি হয় এবং প্রতিবার ডিএ বৃদ্ধির পরে এই বর্ধিত বেসিকের কারণে কর্মচারীরা উপকৃত হচ্ছে। যেখানে কয়েকটি রাজ্যে করোনাকালীন পরিস্থিতিতে রাজ্য কর্মচারীদের জন্য কোনো ডিএ দেওয়া হয়নি, তা আমাদের রাজ্য সরকার সেই পরিস্থিতিতে কর্মচারীদের জন্য ডিএ এবং পেনশনভোগীদের জন্য ডিআর ঘোষণা করেছিল। এছাড়া করোনাকালীন পরিস্থিতিতে কর্মচারীদের জন্য ক্যাশ ইন লিউ অফ এলটিসি চালু করা হয়েছিল। পূর্বে একাধিক পদ মিলিয়ে 5 বছর বা তার বেশি সময় ধরে চাকরি করা ফিক্সড পে কর্মচারীদের নিয়মিত করার কোনো নীতিও ছিল না। ফলস্বরূপ বিভিন্ন পদ মিলিয়ে 8, 9 এমনকি 10 বছর চাকরি করেও কোনো কোনো কর্মচারী ফিক্সড পে থেকে যেতেন। আমাদের সরকার এই নীতি সংশোধন করেছে। সংসদীয় নীতির অধীনে একজন ফিক্সড পে কর্মচারী একাধিক পদ মিলিয়ে 5 বছর ধরে একটানা চাকরি সম্পন্ন করলেই নিয়মিত হওয়ার যোগ্য হচ্ছেন। আমি আরো বলতে চাই, এর আগে আলোচনা মাননীয় সদস্যের পরিপ্রেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন কি অবস্থাতে আমরা সেটা সিদ্ধান্ত করেছি, যেটা হচ্ছে আমাদের সরকার আসার পর থেকে দেখতে পাই যে আইনি জটিলতা অনেকদিন ধরে অনেক কর্মচারী পদোন্নতির সুবিধা থেকে বঞ্চিত ছিল। হ্যাঁ, আমরা পদোন্নতি দেওয়ার জন্য অ্যাডক প্রমোশন পলিসি চালু করেছিল এবং একটা বিরাট অংশের কর্মচারী সুযোগ সুবিধা পেয়েছেন। আমাদের সরকার সমস্ত আইনি প্রক্রিয়া বিবেচনা করে নিয়মিত পদোন্নতি কীভাবে দেওয়া যেতে পারে তার চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি এবং অদূর ভবিষ্যতে এটি একটা সমাধান সূত্র বেরিয়ে আসবে বলে আমরা আশা করছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী সেটা আপনাদের এটা বলেছেন একটু আগে। তো আমরা আশা প্রকাশ করছি। এছাড়াও ধরুন আমরা বিভিন্নভাবে সমস্ত রাজ্যের মানুষকে সুযোগ দেওয়ার চিন্তা করে সঙ্গে সরকারি কর্মচারীদের জন্য যেন তারা সকলে সুযোগ পেতে পারে, সেখানে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার সুবিধাও যাতে সমস্ত সরকারি কর্মচারী পেতে পারেন তার জন্য একটা আমরা পলিসি আমরা তৈরি করছি। আমাদের সরকার টিএসআর জওয়ানদের অবসরের বয়স 58 বছর থেকে বাড়িয়ে
60 বছর করেছে। এবং টিএসআর ও পুলিশের জন্য বরাদ্দ রেশন মানি ও ড্রেস অ্যালাউন্স আমরা বৃদ্ধি করেছি। আমাদের সরকার হোমগার্ডদের মাসিক পেনশন আগে যেটা পেত 750 টাকা, সেখান থেকে 3 গুণ বাড়িয়ে আমরা 2200-2500 টাকা করেছি। রাজ্য সরকার ডিএর ব্যবধান যাতে ধীরে ধীরে কমানো যায় তার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং সময় সময় সেটা আমরা কমিয়ে আনার চেষ্টা আমরা করছি আমরা। তাছাড়া আমাদের সরকারি কর্মচারীদের জন্য যেখানে ফেস্টিভ্যাল অ্যাডভান্স ছিল 5,000 টাকা, আমরা সেখানে বাড়িয়ে 20,000 টাকা করেছি। এবং তার সঙ্গে কর্মচারীদের জন্য বরাদ্দ ফেস্টিভ্যাল গ্র্যান্ট 2018 সালের তুলনায় এই বছরে 3 গুণ বৃদ্ধি করেছে। যেটা আগে 700 টাকা ছিল, বর্তমানে আমরা সেটা 2100 টাকা আমরা করেছি। এবং সেই সঙ্গে আলোচনা হয়েছে অনেক আগে, বলেছি সেটাও আমরা বলি। দেখুন, সময়ে সময়ে যে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের আলোচনায় সভাতে বারবার অনেকে করেছেন। আমরা আমাদের সাধ্যমতো আমাদের নিয়ম অনুযায়ী সরকারি তথ্য এবং আগের সমস্ত বিবেচনা করে নিয়ম বহির্ভূত কোনো কাজ আমরা করতে পারবো না, আমরা বারবার বলেছি। এবং সেটাও আমরা এই যে তার মধ্যে যে সমস্ত অনিয়মিত কর্মচারীর মধ্যে 1 মিনিট রঞ্জিত বাবু, 1 মিনিট। হ্যাঁ, সময় একটা রেফারেন্সের উনার ব্যাপারটা শেষ হইলে তারপরে মন্তব্য। ওকে, শুরু করেন। ওকে, শুরু করেন। আর না বলে চলবে তো, তার বোঝা যায়। হ্যাঁ একটা পয়েন্ট অফ ক্লারিফিকেশন, হ্যাঁ উনি লে করে তো কোনো অসুবিধা নেই। স্যার, আমি প্রথমেই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, কেন কর্মচারীদের থেকেও তাদের স্বার্থ নিয়ে বেশি চিন্তা বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী। ওনার যে সহৃদয় কথাবার্তা আমার ভালো লেগেছে। কিন্তু আমি এখানে বলবো, বেশি কিছু বলছি না, আপনিও তো স্যার আমাকে বলতে দিচ্ছেন না। তার মানে স্যার, আমি পয়েন্ট অফ মন্ত্রীর উত্তর দরকার নাই। এই রতন বাবু, মন্ত্রীর উত্তর দরকার নেই। রতন বাবু, বাহ, 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 বাহ। এখানে থাকতে কি করছিলেন? মন্ত্রী উত্তর দিবে না। আচ্ছা, আসছি স্যার। আমার পয়েন্ট অফ ক্লারিফিকেশন, আমার পয়েন্ট অফ ক্লারিফিকেশন হলো স্যার, কর্মচারীদের স্বার্থে ওনারা দরদি। তাইলে ঠিক আছে, মাননীয় অর্থমন্ত্রী কি জানাবেন যে কর্মচারীদের স্বার্থে, ঠিক আছে। যেমন ঠিক আছে, মাননীয় অর্থমন্ত্রী বসেন। বসেন। বয়স হয়, উনি প্রশ্ন কথা কইছে। করেন, আমরা বসেন। উত্তর দেওয়ার চেষ্টা করি। একটা জিনিস বুঝি না, রেফারেন্স এনেছেন, রিপ্লাই শেষ করার আগে লাভ দিয়ে উঠে গেলেন। অযৌক্তিক তাহলে কথা মন্ত্রী, বললেন। তাহলে মন্ত্রীর কাছে চাইবেন না কোশ্চেন, তাহলে রেফারেন্স জমা দেবেন হ্যাঁ, না। মাননীয় অর্থমন্ত্রী, আপনি তো, আরে তো আপনার মাননীয় অর্থমন্ত্রী বলেন, উত্তর দেন। উত্তরের পরে উনার উত্তরের পরে আমি মাননীয় সদস্যের এই রেফারেন্সের পরিপ্রেক্ষিতে কিন্তু কথাগুলো বলছিলাম। তো কেন করেছেন আমি জানি না, শোনার জন্য হলে তো আমি বলছিলাম ওইটাই। আমরা সরকারি কর্মচারীদের জন্য আমাদের সরকার থাকেন আমরা কি কি করেছি সেটা যদি না বলি, তাহলে আপনার প্রশ্নের উত্তর কি হবে? ঠিক আছে, আপনি লে করে দিন। আপনি না শুনতে চাইলে ভালো কথা, সময় নষ্ট করবো না এই সবার। কিন্তু আপনি মুখ্যমন্ত্রী বলেছেন, নিশ্চয় বলেছেন। উনি কি বলেছেন? সরকারি কর্মচারীদের জন্য এই সরকার দায়বদ্ধতা আছে। তো দায়বদ্ধতা থাকলে সরকার কি করেছে বলবে না? আপনাকে এরপরে কি বলতে চাইছেন? আপনি কি জানতে চাইছেন? উনি দায়বদ্ধতা বলেছেন, স্বীকার করছি আমরা সভাতে, আমরা করছি বলেই তো আমরা বলছি। তা আপনি শুনবেন না? আপনি কি বলতে চাইছেন এটা বুঝতে পারছি না। আমরা সরকার আমরা করছি এটা বলেছি, এবং এখানে বসে থেকে আমরা এখানে থেমে থাকিনি। আমাদের অনেক চিন্তা আছে। সরকার বাড়ির মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, সময় হলে দেখবেন আমরা করার চেষ্টা করছি। কোথাও আমরা এখানে আমরা পিছিয়ে নেই। সরকারি কর্মচারীদের জন্য করে আমরা বলছি। আপনি ওখান থেকে বসে বসে সস্তা রাজনীতির জন্য বারবার এটা কথা বলার চেষ্টা করছেন, সেটা বলে লাভ নেই। কাজ করে দেখাতে হবে, কাজ করার জন্য চেষ্টা করা হচ্ছে। রাজ্য সরকারের অর্থনৈতিক সীমাবদ্ধতা আছে, তার মধ্যে থেকে রাজ্য সরকার করার চেষ্টা করছে। আপনি মনে বলছেন যে রাজ্য সরকার কর্মচারীদের জন্য কিছু করছে না, এটা তো বলতে পারেন না। আমরা করেছি বলে আপনাকে বলে শোনাচ্ছি আমরা কি করেছি। এবং মাননীয় বিজ্ঞান চাঁদ মহাশয়,
মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, ওনার বক্তব্য শুধু একবার না, উনি যখনই যান কেউ প্রশ্ন করলে সেখানে বারবার উনি এটাই বলার চেষ্টা করেছেন যে আমরা আমাদের রাজ্যের আর্থিক অবস্থার উপর বিবেচনা করে কর্মচারীদের সঙ্গে যেভাবে তাদের ডিএর যে ডিফারেন্স এখন পর্যন্ত 22% আছে এবং সেগুলো যত সম্ভব কমিয়ে যাওয়ার মতো ব্যবস্থা আমাদের সরকার সেটা করার জন্য উদ্যোগ নিচ্ছে এবং সেটা আমরা করতে থাকব। বেশি সময় নেই, সময় আমাদের আর্থিক সুস্থিতির উপর নির্ভর করে, আমরা সেটা করব, সময় হলে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন। সুতরাং এর জন্য আপনি যেটা বলেছেন সরকারি কর্মচারীদের জন্য করার জন্য সরকারের ভাবনা আছে এবং সরকার যেটা করছে বিগত যে কয়েক বছর যেটা করেছে সেই মোতাবেক ধারা মতো আমরা করার চেষ্টা করব। যেটা আমরা এটাই মুখ্যমন্ত্রীর এই বক্তব্য, এটা আমি সমর্থন করে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে অর্থমন্ত্রী হিসেবে বলছি সেটা আমরা করছি, সেটা নিশ্চয় বলছি। ধন্যবাদ। পয়েন্ট অফ ক্লারিফিকেশন স্যার, অতীব দুঃখের ব্যাপার, ব্রিটিশ আমল থেকে আজ পর্যন্ত গ্রুপ সি এবং গ্রুপ ডি মেডিকেল অ্যালাউন্স পাচ্ছে মাত্র 500 টাকা পার মান্থ। স্যার, আমি বলবো যে মাননীয় অর্থমন্ত্রী যে বক্তব্য আমি সত্যিই অভিভূত, কিন্তু যেহেতু মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভা কর্মচারীদের জন্য খুব উদার এবং উদারভাবাপন্ন, তাইলে অ্যাকর্ডিং টু 16th ফাইন্যান্স কমিশন তারা বলেছে যে কমুলেটেড এক্সপেন্ডিচার তারা দিয়ে দেবে 31 অক্টোবরের মধ্যে যদি আপনারা সাবমিট করেন। তাইলে এটা বিচার করে আপনিও বলেছেন যে 22% দিয়ে পাবে, এটা কমিয়ে আনার চেষ্টা করবেন। তবে এই 16th ফাইন্যান্স কমিশন অনুযায়ী আপনারা কর্মচারীদের 22% দিয়ে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করবেন কিনা। দ্বিতীয়, অ্যাজ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, আমাদের সবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ক্যাবিনেট 8 পে কমিশন অলরেডি ডিক্লার্ড, এখনো অ্যাপয়েন্টমেন্ট হয়নি। ত্রিপুরা সরকারও আপনারা বারবার বলে থাকেন যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর আন্ডারে আমরা কাজ করছি, ঠিক আছে। তাইলে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, যশস্বী প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় আপনারা যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট করেছে 8 পে কমিশনের চিন্তা ভাবনা করবেন কিনা, 8 পে কমিশনের চিন্তা ভাবনা করবেন কিনা। হ্যাঁ, অশোকবাবু বলেন, তারপরে আমাদের উপাধ্যক্ষ মহোদয়, যে বিষয়টা নিয়ে এখানে আলোচনা হচ্ছে সেটা ভালোই লাগলো যে আমাদের মুখ্যমন্ত্রী একটা জায়গায় বলেছেন যে কর্মচারীর থেকেও স্বার্থে উনি বেশি চিন্তা বর্তমান সরকার করছেন। এটা শুনে খুব ভালোই লাগলো। তবে আমি এখানে কিছু প্রস্তাব, কিছু কথা বলতে চাই অবগতির জন্য, মাননীয় মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী অবগতির জন্য। যেহেতু 31শে অক্টোবর আমাদের বর্তমান যে অর্থ কমিশন তার সময় শেষ হবে, স্বাভাবিকভাবে যে কথাটা আসছে যে কমিটেড এক্সপেন্ডিচার হিসাবে আমি আগামী এই সময়ের মধ্যে যদি আমি মঞ্জুরি না দিই, অনেক বিষয় আমাদের রাজ্য সরকার আর্থিক সংকটে পড়বে। আমাদের বকেয়া 22%, আমাদের হিসাবে 25%, সেই বকেয়া ডিএটা এরই মধ্যে একসঙ্গে সবটা না দিতে পারলেও অন্তত 15% দিয়ে এককালীন এই সময়ের মধ্যে মঞ্জুর করা দরকার। জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, লাগামছাড়া মূল্যবৃদ্ধি, স্বাভাবিকভাবে এই বেতন ভাতায় আর এখন চলছে না। এই ডিএ দেওয়ার সময় আর একটা বিষয় আমি এখানে গুরুত্ব দেওয়ার জন্য বলবো যে আমাদের যা অনিয়মিত কর্মচারী আছে তাদের জন্য যাতে বেতন বৃদ্ধিটা হয়। আমাদের যারা স্কিম কর্মচারী আছে, এখন অনেক স্কিম কর্মচারী আমাদের ডিএ বাড়লে তারা কিন্তু পায় না। স্বাভাবিকভাবে ডিএ মঞ্জুরির সময় তাদের স্কিম কর্মচারীদেরও বেতন যাতে বৃদ্ধি হয় তার জন্য সরকার যাতে সচেষ্ট হন। আর এই যে বলেছেন অর্থমন্ত্রী 2.57 দিয়েছেন, আসলে কিন্তু সপ্তম বেতন কমিশন 2.72 ফিক্সেশন বেনিফিট ছিল। স্বাভাবিকভাবে 2.57 কিন্তু সেখানে কোনো সুপারিশ ছিল না সপ্তম বেতন কমিশনে। স্বাভাবিকভাবে আমাদের রাজ্য সরকার
2.72 কিন্তু ফিক্সেশন দেয়নি। আমি আবেদন করব 31শে অক্টোবরের আগে এই যে ত্রুটিটা রয়ে গেল, 2.72 ফিক্সেশনের ত্রুটিটা রয়ে গেল, সেটাও দূর করবেন। আমাদের অনেক বিষয়গুলো রয়েছে, যেমন ঠিক আছে। সপ্তম বেতন কমিশনে আমাদের অনেকগুলো সুপারিশ ছিল। আমাদের গ্র্যাচুইটির যে অসামঞ্জস্য ঠিক আছে, আছে, ঠিক আছে। 10 লাখ থেকে 20 লাখ কেন্দ্রীয় সরকার সপ্তম বেতন কমিশন দেন, এখানে 10 লাখ করা হয়েছে। এইভাবে নানা অ্যাডহক প্রমোশন সম্পর্কে যেটা এখানে আলোচনা হলো, আমার মনে হয় এটি তাড়াতাড়ি শেষ করা দরকার অ্যাডহক প্রমোশনের এই যে অসঙ্গতিটা। কারণ অনেক পেনশন ঠিক আছে, অসিতবাবু। তারা কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না। আমার মনে হয় এই সময়ের মধ্যে এই বিষয়গুলো, যেহেতু আমাদের রাজ্য সরকার কথা মতো যেটা আমরা দেখছি, অর্থমন্ত্রী যেটা বলেছেন যে অসম্ভবভাবে কর্মচারীদের বিভিন্ন বিষয় নিয়ে ভাবছেন, সুরাহা করার চেষ্টা করছেন। আমি আবেদন করব যে ডিএ যেটা বকেয়া রয়েছে অতি সত্ত্বর সেটা দেওয়া হোক, এবং অনিয়মিত কর্মচারীদের সমস্যাগুলো দূর করা হোক, এবং বিভিন্ন যে অসঙ্গতিগুলি রয়েছে ঠিক আমাদের আছে। শিক্ষক কর্মচারীদের মধ্যে সেই অসঙ্গতিগুলি দরকার হলে কর্মচারী সংগঠনগুলির সঙ্গে আলাপ আলোচনা করে অসঙ্গতিগুলি দূর করার জন্য একটা উদ্যোগ নেওয়া হোক। এই কয়েকটি কথা আমি বলছি ওকে, ধন্যবাদ। বলে আমি আমার কথা শেষ করছি। এই সভা মাননীয় সদস্য বলেছেন, আমরা তো ওইটাই বলার চেষ্টা করেছি যে আমরা কর্মচারীদের ব্যবধান কমানো এবং এগুলো নিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন আমরা আলোচনা করছি। এখন এর মধ্যে কমিটেড এক্সপেন্ডিচারের কথা আপনারা বলেছেন। দেখুন, আমি এটা ছোট্ট করে বলি যে যেমন অর্থ কমিশন, পূর্ব অর্থ কমিশনের মেয়াদে একটি আর্থিক বছর সম্পূর্ণ হিসাবের ভিত্তিতে রাজ্যগুলি বেতন, পেনশন, সুদ প্রদান এবং অন্যান্য রাজস্বকে অনুমান করে। 15তম ফিনান্স কমিশনের সময়কালে, অর্থাৎ 1 বছরের অন্তর্বর্তী সময়কাল 2021 থেকে 5 বছর মানে 2025-26। যদি চতুর্থ অর্থ কমিশনের আমরা ধরি 2015-16 থেকে 2020-21 পর্যন্ত অন্যান্য আর্থিক বছর সম্পূর্ণ অ্যাকাউন্টের উপর ভিত্তি করে বেতন ব্যয়ের অনুমান করেছিল। তো একইভাবে এই বছরের শেষে 16 অর্থ কমিশন তাদের সুপারিশ দেবে বলে আশা করা হচ্ছে। একটি রেফারেন্স সময়কাল হিসাবে কমিশন আগের অর্থ কমিশনের 3য় বছরকে রেফারেন্সের সময়কাল হিসাবে তারা নেয়। তো এই তথ্যগুলিকে বিবেচনা নিয়ে রাজ্য সরকার তার কর্মচারীদের ডিএ প্রদান করছে এবং বেতন ও অন্যান্য রাজস্ব ব্যয়ের ক্ষেত্রে বর্তমান অর্থ কমিশনের সময়ের প্রাসঙ্গিক আর্থিক বছরে পর্যাপ্ত বাজেটের বিধান করা হয়েছে। রাজ্যের আর্থিক সক্ষমতা বৃদ্ধি করে এই অনুযায়ী পত্র আমরা দিতে যাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা অর্থ কমিশন তো অডিটেড অ্যাকাউন্টস বাই যেটা এজি অ্যাকসেপ্ট করে, ঠিক আছে। এবছরের যে এক্সপেন্ডিচার অডিটেড এই অ্যাকাউন্টসটা অডিটেড রেখা, কিন্তু এটা অ্যাকাউন্টস হবে না, তাই এই বছরের খরচ ধরা হবে না। তো স্বাভাবিকভাবেই যে আমরা কেন্দ্রীয় বেতনে আপনি বলেছেন কমিশন 2.72 ফ্যাক্টর সাধারণ কর্মচারীদের ক্ষেত্রে এটা দেয়। দ্বিতীয়ত মাননীয় সদস্য গোপালবাবু বলেছেন যে কর্মচারীদের 500 টাকা করে যেটা দেওয়া হয়। আমি তো বারবার বলার চেষ্টা করছি, আপনি তো শুনেন না। মুশকিল হচ্ছে এটা শুনলে পরে এই তথ্যটা ফার্দার করতেন না। যেমন ধরুন, মাননীয় মুখ্যমন্ত্রী জনআরোগ্য যোজনার মাধ্যমে এই গ্রুপ সি গ্রুপ ডির সমস্ত সারা রাজ্যের কর্মচারীদের জন্য যে ব্যবস্থা করেছে, তো তাদের এই 500 টাকা হিসাব করছেন কেন? তারা তো টোটাল পরিবারের 5 লক্ষ টাকা পর্যন্ত বছরে তারা এই যে মানে আপনার ইয়েতে তারা সুবিধা পাবে, স্বাস্থ্য পরিষেবা সুবিধা পাবে। তো এইটা আপনার চোখের সুবিধা লাগছে না, সেটা আপনার ব্যাপার। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে সরকার কি করেছে সেটা আপনাকে সঠিক বলতে হবে। আপনি বোঝেন না বোঝেন সেটা আপনার ব্যাপার, এটা ব্যক্তিগত ব্যাপার। আমাদের দায়িত্ব সভাতে দাঁড়িয়ে কথা বলা, মানুষ শুনবে, সবাই সাহায্য মানুষ দেখছে। তা আপনার দাবি যেটা হয়েছে, কথা বলেছে, আমার মনে হয় এরপরেও যেগুলো আপনারা সদস্যরা বলেছেন আমরা এগুলো নোট করছি। আবারও বলি, আমরা সরকারি কর্মচারীদের জন্য সরকার চিন্তা করছে। আপনারা বলেছেন, ধন্যবাদ। কারণ তাদের জন্য শুধু আপনারা বলছেন মানে এরকম যাতে বোঝাচ্ছে যে সরকার বোধহয় কর্মচারীদের পক্ষে নেই। বারবার একটা কথা চলছেন, নিয়মিতকরণ। ইয়েস, আমরা বলেছি, আমি এটা ব্যাখ্যা করতে চাই না। নিয়মিতকরণের সম্পর্কে আমরা বলেছি গতবার টোটাল যা আছে 18,000 কত কর্মচারী আপনাদের বিভিন্ন অর্থনৈতিক অনুমোদনের কারণে তাদের আটকে, আমরা এগুলো
বাদ দিতে পারতাম। যে কর্মচারী আজকে অনিয়মিত আছে তারা আজকে জেনে নিক, যদি আপনাদের নিয়ম মানতাম আমরা, তাহলে 18,000 উপরে এই কর্মচারীকে আজকে ছাঁটাই করতে হতো। আমরা ছাঁটাই করিনি, তাদের বেতন বাড়িয়েছি, তাদের রেখেছি। সুতরাং যেটা করা যাবে সেটা বলেছি যে 1640 জন কর্মচারী অনিয়মিত আছে আমাদের অর্থ রেকর্ড অনুযায়ী। আমরা তাদের নিয়ে খুব সহসা আমরা ভাবছি আজকে 10,000 টাকা পাই, তাদের কর্মচারীদের আমরা করি, তাহলে তাদের বেতন অনুযায়ী প্রায় 26,000 টাকার মতো। সুতরাং অপেক্ষা করুন, দেখতে থাকুন, অধৈর্য আপনারা হবেন না। আপনাদের অধৈর্য থেকে তো কর্মচারীরা মনে করবে যে বোধহয় আমরা কিছু করছি না। মাননীয় গোপাল রায় মহাশয়, আপনি প্রত্যেকটা সভাতেই বলেন, ধন্যবাদ আপনাকে। এবং আমরা যে সরকারের পক্ষে আছি সেটা আজকে আপনার কথাতে আমরা তাদের উদ্দেশ্যে বলতে পারি। ধন্যবাদ। ঠিক আছে, এই সভা আজ বেলা 2:15 তক মুলতবি থাকবে। অশোক বাবুর থেকে শিখেন কিভাবে অ্যাসেম্বলিতে কথা বলতে হয়।